সেভেন সিস্টার ছিনিয়ে নিয়ে যাবে আর তাকে তুলে দেওয়া হবে বাংলাদেশের হাতে। মানে কীরকম একটা সত্যি আশ্চর্যের বিষয়, সেই নিয়ে কথা বলছি। তার আগে বলি যে আজকে বাংলার জেনারেল নলেজের একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি, তোমরা দেখতে থাকো, তাহলে সব কিছু বুঝতে পারবে। আজকে কথা হবে সেভেন সিস্টার নিয়ে। এই সেভেন সিস্টারটা কী এবং সেভেন সিস্টার কাকে বলে, সেভেন সিস্টার কেন বলা হয় এবং সেভেন সিস্টারের পরিচয় কী, এই সব নিয়েই জানতে পারবে। এবং সেভেন সিস্টার কোথায় অবস্থিত এবং কাদেরকে বলা হয়। সেভেন সিস্টারকে ছিনিয়ে নিয়ে যাওয়ার এখন স্পর্ধা দেখিয়েছে একটা পার্শ্ববর্তী দেশ আমাদের, সেই বাংলাদেশ। তাদের কথাও বলবো। সম্প্রতি তারা একটা গণ অভ্যুত্থান করে একটা নির্বাচিত সরকারকে বিতাড়িত করেছে। তারা ভেবেছে যে এইভাবেই হয়তো গোটা পৃথিবীকে জয় করব, কিন্তু সেটা কোনোদিনও সম্ভব নয়। আর সম্প্রতি তোমরা শুনে থাকবে বাংলাদেশ এখন সেভেন সিস্টারকে চায়, সেভেন সিস্টারকে দখল করতে চায়। সবথেকে বড় কথা, বাংলাদেশ তাদের ঔদ্ধত্য এবং স্পর্ধা আকাশ ছুঁয়েছে। একটা ঘটনা ঘটিয়ে তারা ভেবেছে যে আমরা পৃথিবীকে জয় করব আর ভারতবর্ষের থেকে সেভেন সিস্টার ছিনিয়ে নেব। এই অলীক কল্পনার মধ্যে থেকে কিচ্ছু লাভ নেই। একটা সময় আসবে, সব বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, কেমন আছে তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। তোমরা জানো এটা একটা শিক্ষামূলক চ্যানেল, আর এই চ্যানেলে আমরা মধ্যশিক্ষা পর্ষদের বাংলা টেক্সট বই এবং ব্যাকরণ বইয়ের বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন চাকরির পরীক্ষার যে সমস্ত প্রশ্নপত্র থাকে সেগুলো নিয়েও আলোচনা করি এবং জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো নিয়েও ভিডিও কিন্তু দেওয়া থাকে। আজকে সেরকমই একটা ভিডিও তোমাদের অনেক কাজে আসবে। সেভেন সিস্টার তোমরা নাম ইতিমধ্যে শুনেই ফেলেছো হয়তো। সেভেন সিস্টার, সেভেন সিস্টার কী, এটা নিয়ে এখন খুবই চর্চিত একটা বিষয়। এই সেভেন সিস্টারটা অ্যাকচুয়ালি কী এবং সেভেন সিস্টারটা কোথায়? আসলে এই সেভেন সিস্টার কোনো মানুষের সম্পর্ক নয়, মানে বোন বলতে যেটা বোঝায় সেইটা নয়। এই সেভেন সিস্টার বলা হয় ভারতের, এই যেটা যদি ভারতের ম্যাপ ধরো, ভারতের উত্তর পূর্ব অঞ্চলের এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটার মধ্যে 7টি রাজ্য আছে। এই 7টি রাজ্যকেই একসাথে বলা হয় সেভেন সিস্টার। এবার এই সেভেন সিস্টার কিভাবে মনে রাখবে? 7টি রাজ্য তোমরা কোন কোন রাজ্যগুলোকে কিভাবে সহজে মনে রাখবে, এর একটা কিন্তু খুব ছোট্ট একটা কৌশল আছে। সেই কৌশলটা অবলম্বন করলে পারে তোমরা কিন্তু এই 7টি রাজ্যে মনে রাখতে পারবে। আচ্ছা, এদেরকে সেভেন সিস্টার বলা হয় কেন? এই সেভেন সিস্টার বলা হয় কেন না, এই সব রাজ্যগুলোতে এদের যে ভৌগোলিক বৈশিষ্ট্য এবং জীবিকার যে বৈশিষ্ট্য এবং খাদ্যাভ্যাস এবং এই সবগুলো কিন্তু একে অপরের নির্ভরশীল এবং এদের এই 7টা রাজ্যের মধ্যে প্রায় একই। যা কিছু আছে বৈশিষ্ট্যগুলো বললাম, যেগুলো এই ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক বৈচিত্র্য, ভৌগোলিক সৌন্দর্যতা, নৈসর্গিক দৃশ্য, ভৌগোলিক অবস্থান এবং পাহাড়, জঙ্গল, প্রাকৃতিক সম্পদ, ঝর্ণা, নানা রকম বৈচিত্র্যময় এখানে এই প্রাকৃতিক পরিবেশ, নানা রকম বৈচিত্র্যময় এই 7টি রাজ্য। আজকে এই 7টি রাজ্য সম্পর্কে জানবো। এই 7টি রাজ্য সেভেন সিস্টার কেন বলা হয় না, একটা পরিবারের 7টা বোনের মধ্যে যে গুণাগুণ থাকে সেরকমই এই 7টা রাজ্যের মধ্যে গুণাগুণ, সেই জন্য এই 7টা রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার। এই 7টা রাজ্য কী কী? দেখো, আমি একটা ট্রিক্স এখানে অবলম্বন করব। দেখো, দেখো আমি কি লিখছি, আমি অত্রি না মেম। এই কথাটা তোমরা যদি মনে রেখে দিতে পারো তাহলে 7টা রাজ্য কিন্তু তোমরা খুব সহজেই মনে রেখে দিতে পারবে। আমি অত্রি না মেম, এই কথাটা শুধু মনে রাখবে। তাহলে আমি, এখানে আমি মানে হচ্ছে এই যে প্রথমে আ আসছে, এই আ হচ্ছে আসাম, মি হচ্ছে মিজোরাম, আবার অত্রির অ হচ্ছে অরুণাচল প্রদেশ, আর ত্রি হচ্ছে ত্রিপুরা, আর না হচ্ছে নাগাল্যান্ড, আর মে হচ্ছে মেঘালয়, আর শুধু ম হচ্ছে মণিপুর। এই হলো 7টা রাজ্য মনে রাখার একটা ছোট্ট কৌশল। আমি অত্রি না মেম।
আ মানে হচ্ছে আসাম, মি মানে হচ্ছে মিজোরাম, অ মানে হচ্ছে অরুণাচল প্রদেশ, ত্রি মানে হচ্ছে ত্রিপুরা, না মানে হচ্ছে নাগাল্যান্ড, মে মানে হচ্ছে মেঘালয়, আর শুধু ম মানে হচ্ছে মণিপুর। এই 7টা রাজ্য মনে রাখার, সেভেন সিস্টারকে মনে রাখার একটা ছোট্ট কৌশল। এই এই রাজ্যগুলো ভারতবর্ষ যখন 1947 সালে স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পর কিন্তু এগুলো পূর্ণ রাজ্য হিসাবে কিন্তু তখন পূর্ণতা পায়নি, পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে কিন্তু মর্যাদা পায়নি। ধীরে ধীরে ভারতের অঙ্গরাজ্য হিসাবে এগুলো যুক্ত হয়েছে। প্রথমে এইটা বঙ্গপ্রদেশেরই একটা অংশ ছিল। ত্রিপুরা, আসামকে ভেঙে মেঘালয় হয়েছে। আসামের যে রাজধানী আগে ছিল শিলং, সেটা মেঘালয় হয়ে যাওয়ার পর এখন শিলংটা মেঘালয় চলে গেছে রাজধানীটা। আর এখন আসামের হচ্ছে রাজধানী দিসপুর এবং কাজকর্ম হয় গুয়াহাটি। আসামের সবথেকে বৈচিত্র্যময় পরিবেশটা কি, এখানে পাহাড় আছে, এখানে আসামের যে চায়ের যে বাগিচা, উৎকৃষ্ট মানের এখানে চা উৎপাদন হয়। এবং সবথেকে বড় কথা, পৃথিবীর সবথেকে নদী দ্বীপ এখানে হচ্ছে মাজুলি দ্বীপ, এখানে অবস্থিত। আর আসামের সবথেকে বিখ্যাত মন্দির হচ্ছে কামাখ্যা মন্দির, এই আসামে অবস্থিত। মিজোরাম ভারতের সবথেকে বাঁশ উৎপাদনের দিক থেকে কিন্তু প্রথম। এখানে প্রচুর পরিমাণে বাঁশ উৎপাদন হয়, যেটা থেকে কাগজ বা বিভিন্ন ধরনের পেপার এগুলো সব তৈরি হয়। আর এখানের যে প্রাকৃতিক পরিবেশ, সেইগুলো ওই বাকি 6টা যে রাজ্য আছে তার মতোই প্রায় সেম। এখানের প্রাকৃতিক পরিবেশ এবং নৈসর্গিক দৃশ্য একদম অসাধারণ যাকে বলা হয়। এবার আসি অরুণাচল প্রদেশ, উদীয়মান সূর্যের রাজ্য অরুণাচল প্রদেশকে বলা হয়। এর রাজধানী হচ্ছে ইটানগর। এখানে প্রায় 26টা আদিবাসী জাতি এবং 100টারও বেশি হচ্ছে আদিবাসী উপজাতি এখানে বসবাস করে। তো এখানেরও ওই প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, নৈসর্গিক দৃশ্য একদম অসাধারণ যেটাকে বলা হয়। এবারে আসি ত্রিপুরার হচ্ছে রাজধানী আগরতলা। এটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে কিছুটা সীমানা ভাগ করে নিয়েছে। হ্যাঁ, সবথেকে বড় কথা হলো আর নাগাল্যান্ডের সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এখানে যে মাতৃভাষা আছে, সরকারি যে ভাষা আছে, সেই ভাষাটাই হচ্ছে ইংরেজি। ভারতবর্ষের একমাত্র নাগাল্যান্ড রাজ্য যেখানে সরকারি ভাষা হচ্ছে ইংরেজি। মেঘালয় হচ্ছে মেঘের দেশ, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু এখানে হয়। তোমরা তো। এবার আসছি মণিমুক্তের দেশ মণিপুর। এই মণিপুর হচ্ছে পৃথিবীর মধ্যে একমাত্র ভাসমান পার্ক বা ভাসমান উদ্যান এখানেতে আছে। মণিপুরের বিষ্ণুপুরের 40 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটা ভাসমান কিন্তু উদ্যান আছে। মেঘালয় রাজ্যের আর একটা সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে এখানে কিন্তু জীবন্ত রুট ব্রিজ, অর্থাৎ রাবার আর ডুমুর গাছের যে শিকড়, নমনীয় এবং খুব মজবুত শিকড় দিয়ে কিন্তু নদীর উপরে বাঁশের সাহায্যে কিন্তু জীবন্ত রুট ব্রিজ বানানো হয় যাতায়াতের সুবিধার জন্য। এই হলো তোমাদের 7টা রাজ্যের 7 সিস্টারের ভৌগোলিক অবস্থান এবং এদের ভৌগোলিক বৈচিত্র্য, পরিবেশ, জীবিকা এবং বেশিরভাগ ক্ষেত্রেই এখানে আদিবাসী জনগোষ্ঠীর বাস। সবথেকে শুনলে হাসি পাবে, বাংলাদেশ হচ্ছে এই 7 সিস্টারকে দখল করার চেষ্টা করছে। বাংলাদেশের কিছু ইউটিউবার আছে, বাংলাদেশের কিছু জনগণ আছে, তারা এই প্রচার চালিয়ে বাংলাদেশের জনগণকে একটা মানে খুব ভালো একটা রসদ পৌঁছাচ্ছে যে হ্যাঁ আমরা করতে পারি। সম্প্রতি ওরা একটা গণ অভ্যুত্থান হয়েছে দেশেতে, তো সেই নিয়ে ভিডিও আছে এবং তোমরা দেখতে পারো। বাংলাদেশের এখন স্বপ্ন যে ওই রাজ্যটা কিন্তু আমাদের, ওই 7 সিস্টার কিন্তু আমাদেরই। আরে বাংলাদেশ কোথা থেকে এলো? বাংলাদেশটাই কোথা থেকে এলো? তারা আবার দাবি করছে এই 7 সিস্টার একমাত্র আমাদের। কেন না, এই 7 সিস্টারে যেতে গেলে একমাত্র শিলিগুড়ি করিডর দিয়ে কিন্তু ভারতকে পৌঁছাতে হয়। শিলিগুড়ি করিডর দিয়ে আসামের মধ্য দিয়ে কিন্তু পৌঁছাতে হয়। আর এখানে যেহেতু বাংলাদেশ অবস্থান করছে, সেই বাংলাদেশের মধ্য দিয়ে যদি যাওয়া যায় তাহলে কিন্তু এই 7 সিস্টারে যাওয়ার একটা খুব সহজ রাস্তা হবে। সেই জন্য বাংলাদেশের ক্ষেত্রে এই 7 সিস্টার খুব উল্লেখযোগ্য। এবং এই 7 সিস্টারের যে সমস্ত জনগণ আছে, বাংলাদেশের সঙ্গে বেশ ভালো রকম একটা যাতায়াত বা আছে, যোগাযোগ আছে। সেই জন্য হয়তো বাংলাদেশ কোনো কারণে হয়তো এখন দাবি করছে যে এই 7 সিস্টার আমাদের। হ্যাঁ, সে বলতেই পারে। হ্যাঁ, তোমরা কি ভাবছো সেটাও তোমরা জানাবে অবশ্যই, যে বাংলাদেশের এই দাবিটা কি সত্যি মানে সঠিক দাবি, বা বাংলাদেশটা যে গঠন হলো
হ্যাঁ, সেইটা কোথা থেকে গঠন হলো সেটা তারা নিজেরাও হয়তো জানে না। তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকে এই সেভেন সিস্টার নিয়ে এই পর্যন্তই। চলো, আসছি পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।